আসসালামু আলাইকুম। বিগত ২-৩ দিন যাবৎ আমাদের বাংলাদেশের মানুষের জীবনে শুরু হলো ভয়ঙ্কর এক অধ্যায়, বিশেষ করে ঢাকাবাসী এবং তার আশেপাশের জেলার মানুষগুলোর জন্য। ২১ নভেম্বর ২০২৫, সময় সকাল ১০টা ৩৮ মিনিট। কেউ ছিল বাজারে তো কেউ ছিল দোকানে, কেউ রান্না বসিয়েছে শুক্রবারে ভালো মন্দ পরিবারের সাথে খাবে বলে, আবার আমার মতো অনেকে শুক্রবার দেখে রিল্যাক্সে ঘুমিয়েই পার করছিল। হঠাৎ কেঁপে উঠল এই শহর, যেন কেয়ামত এসে পড়ল, যেন স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম নিজে এসে পৃথিবীটাকে নাড়া দিচ্ছে। চারিদিকে তছনছ, কংক্রিটের নড়াচড়ার আওয়াজ, মানুষের চিৎকার, কোলাহল, দৌড়ঝাঁপ। এ যেন কোন এক আজাব মহান আল্লাহের অদৃশ্য এক শক্তি পুরো শহর গ্রাস করার জন্য ফুঁসে উঠেছে। কিছু থেকে কিছু বুঝে ওঠার আগেই দৌড়ঝাঁপ করতে করতে শেষ। সবকিছু ঠান্ডা আবার কোথায়? বেশিক্ষণ তো ভূমিকম্প হয়নি, বেশি ক্ষতি তো হবার কথা না, তাই না? 5.5 ম্যাগনিটিউডের এই ভূমিকম্পটার স্থায়িত্ব ছিল 10 থেকে 12 সেকেন্ড। এই 10 থেকে 12 সেকেন্ড কেড়ে নিয়ে গেছে প্রায় 10টি প্রাণ। আহত শতাধিক হাসপাতালে ভর্তি। বংশালের ছাদের রেলিং ভেঙে পড়ে মারা গেল 3 জন। নরসিংদী উপজেলা যেখানে এই ভূমিকম্পের উৎপত্তি, সেখানে দেয়াল পড়ে গিয়ে মারা গেছে 2টি শিশু। হেলে পড়েছে নগরের প্রায় শতাধিক বিল্ডিং, ফাটল ধরেছে প্রায় সবকটাতেই। আরো কত রকমের ইনসিডেন্ট যেন ঘটেছে, যার খবর আমরা জানি না। যদি শুধু 5.5 ম্যাগনিটিউডের একটি ভূমিকম্প এক মুহূর্তে আমাদের সকলের জীবন এই পার ওই পার করে ফেলতে পারে, তাহলে চিন্তা করুন 8 মাত্রার ভূমিকম্প আমাদের কি করতে পারে। বিশ্বাস করুন, 8 মাত্রার ভূমিকম্পও লাগবে না। যদি শুধু সেই দিনকার ভূমিকম্পটা আর কিছু সেকেন্ড যদি দীর্ঘ হতো, সেটাই ইনাফ ছিল অর্ধেক ঢাকা গিলে ফেলার জন্য। কিন্তু কেন? আমরা কি আগে থেকে জানতাম না? সতর্ক কি আমাদেরকে করা হয়নি? 11th মার্চ 2011, 9.0 ম্যাগনিটিউড এর আর্থকোয়েক জাপানে আঘাত আনল। বিগেস্ট আর্থকোয়েক এভার রেকর্ডেড। এই ভূমিকম্পের তীব্রতা এত ছিল যে সুনামি পর্যন্ত শুরু হয়ে গিয়েছিল জাপানে। লক্ষ মানুষ ঘরছাড়া হয়ে যায় এবং প্রায় 20,000 মানুষ নিহত হয়। আহত হয় প্রায় 6,000-এর বেশি মানুষ। তখনও শুনেছিলাম বাংলাদেশে বড় ধরনের একটি ভূমিকম্পের সম্ভাবনা এগিয়ে এসেছে। প্রতি 100 বছরে নাকি এই অঞ্চলে একটি বড় মাত্রার ভূমিকম্প হয়েই থাকে। কিন্তু বিষয়টিকে আমরা তখনও আমলে নেওয়ার প্রয়োজন মনে করলাম না। বিল্ডিং কোড না মেনেই আমরা ভবন নির্মাণ করতে থাকলাম। 25 এপ্রিল 2015, নেপালে 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত আনল। অ্যাপ্রক্সিমেটলি 9,000 মানুষ সেই সময় মারা গেছে এবং আহত হয়েছে 22,000-এরও বেশি মানুষ। এই ভূমিকম্প এতটা তীব্র ছিল যে মাউন্ট এভারেস্টে পর্যন্ত অ্যাভালাঞ্চ শুরু হয়ে গিয়েছিল। সেখানেও অ্যাটলিস্ট 19 জন মারা যায়। এমনকি সেইটার কম্পন আমরা বাংলাদেশেও অনুভব করি, কিন্তু সেই দিনও শিক্ষা হলো না আমাদের। বিল্ডিং কোড, সেইটা আবার কি? ইট সিমেন্ট বরং কম দাও, প্রফিট বাড়বে। 6th ফেব্রুয়ারি 2023, 7.8 ম্যাগনিটিউড আর্থকোয়েক হিট করলো সাউদার্ন অ্যান্ড সেন্ট্রাল টার্কিতে এবং নর্দার্ন অ্যান্ড ওয়েস্টার্ন সিরিয়াতে। 55,000-এর বেশি মানুষ মারা যায় দুই দেশ মিলে। ওই রিজিয়নে বিগত 20 বছরের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল এটি। 28th মার্চ 2025, 7.7 রিক্টার স্কেলের ভূমিকম্পে কাঁপল মায়ানমার। 5,000-এর বেশি নিহত হয়েছে, 7,000-এর বেশি আহত হয়েছে এবং 500-এর বেশি মানুষ এখনো মিসিং। বিগত 15-20 বছরে এতগুলো সাইন, এতগুলো এক্সাম্পলস, এতগুলো ইনসিডেন্ট সামনে রেখেও আমরা কোনো কিছুর তোয়াক্কা না করে এই ঢাকা নগরকে এমন এক পর্যায়ে এনে দাঁড়া করিয়েছি যে আমরা এখন বলতে পারি না যে আমরা কি কাল সকালের সূর্যটা দেখতে পারবো নাকি রাতের আধারেই কংক্রিটের নিচে পিষ্ট থাকবো। 2 বছর আগেও তুরস্কের ভূমিকম্পের পরপর বিবিসি নিউজের একটি প্রতিবেদনে সৈয়দ হুমায়ুন আক্তার, প্রফেসর অফ জিওলজি, বলেছিলেন যে বাংলাদেশের ভূগর্ভস্থ প্লেটগুলো যেই ধরনের সিচুয়েশনে আছে, 8 ম্যাগনিটিউডের একটি ভূমিকম্প আসা ইনএভিটেবল, অর্থাৎ অনিবার্য, আজ হোক বা কাল। সত্যি কি তাই?
বাংলাদেশে ৮ মাত্রার ভূমিকম্প কি সত্যি আসবে? এটা জানার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে ভূমিকম্প কেন হয়। আমাদের ভূপৃষ্ঠের নিচে যে টেকটনিক প্লেটগুলো আছে এগুলো কখনো স্থির থাকে না। প্রতি বছরই কয়েক মিটার করে এরা নিজের অবস্থানের পরিবর্তন আনে। যখন এই প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায় তখন এরা একে অপরের উপর ধীরে ধীরে অনেক প্রেসার সৃষ্টি করতে থাকে এবং এক পর্যায়ে তাদের ভিতর যে শক্তি জমা হয় তা ছিটকে বের হয়ে আসে এবং তখন ভূমিকম্প হয়। এই শক্তি বের হয়ে যাওয়ার যে প্রসেস তাকেই আমরা মূলত রিক্টার স্কেলে মেপে থাকি। প্লেটের এই ধরনের ধাক্কাগুলো যে কোনোভাবে লাগতে পারে। কখনো এরা পাশাপাশি ধাক্কা খায়, আবার কখনো সামনাসামনি, আবার কখনো একে অপরের উপরে উঠে যায়। যখন একটি প্লেট আরেকটি প্লেটের উপরে উঠে যায় তখন সেটাকে বলা হয় সাবডাকশন জোন। এরকম সাবডাকশন জোন যখন তৈরি হয় তখন এই প্লেটগুলো আর নড়াচড়া করতে পারে না ঠিকমতো। ফলে এদের ভিতরে তৈরি হয় প্রচুর এনার্জি এবং এই এনার্জি কোনো না কোনো একদিন অবশ্যই বের হয়ে আসে এবং ওই অঞ্চলে একটি বড় মাত্রার ভূমিকম্প হয়ে যায় অনিবার্য। বাংলাদেশে এমন একটি সাবডাকশন জোন আছে যেখানে ইন্ডিয়ান প্লেট তলিয়ে যাচ্ছে বার্মিজ প্লেটের নিচে এবং উপরের দিক থেকে ইউরেশিয়ান প্লেট আবার এই দুইটা প্লেটের সাথেই সংঘর্ষ তৈরি করছে। এটির ফল্ট লাইন সরাসরি ঢাকার নিচ থেকে গেছে, যেখান থেকেই সেদিনের ভূমিকম্পের উৎপত্তি। এইরকম সাবডাকশন জোন পুরো পৃথিবীতেই আছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এইদিকে যে সাবডাকশন জোনটি আছে এটাতে শক্তি জমা হচ্ছে বিগত ৮০০ বছর ধরে, যা আমাদেরকে ঠেলে দিতে পারে ভয়াবহ একটি বিপর্যয়ের দিকে। এই ধরনের শক্তি বের হয়ে আসার জন্য প্রয়োজন হয় ৮ থেকে ৯ রিক্টার স্কেলের একটি ভূমিকম্প, কিন্তু আমাদের এখানে সেদিনকার ভূমিকম্পটি ছিল 5.5 রিক্টার স্কেলের এবং পরের দুটি ছিল ৩ থেকে ৪ মাত্রার ভিতর। এগুলোকে আফটার শকও বলা যেতে পারে। শুরুতে আরো বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা করা হলেও বিশেষজ্ঞরা এখন বলছে নরসিংদী ফল্টে যে ভূমিকম্পটি হয়েছে সেটার ফলে জমে থাকা শক্তি অনেকটাই বের হয়ে এসেছে এবং পরবর্তী যে ভূমিকম্পগুলো হচ্ছে এটাকে সেই প্লেটগুলো তাদের নতুন স্থানে সেটেল করার জন্য একটা প্রসেস চলতেছে। ফলে আপাতত বড় ধরনের কোনো ভূমিকম্পের আশঙ্কা না থাকলেও বিপদ কিন্তু বেশি দূরে নেই, সেটা যে কোনো মুহূর্তেই ঘটতে পারে। এখন সিদ্ধান্ত আমাদের হাতে। আমরা কি কিছুটা সময় পেয়ে আবারও বেখেয়ালি হয়ে যাব, নাকি এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎকে গড়ব? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ব্রেইনস্টর্ম, ইয়োর ডেইলি ডোজ অফ নলেজ।